Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 9, subject history chapter 6 part 2. কোন বই থেকে শেয়ার করব আমরা এই বই থেকে ছায়া প্রকাশনী ইতিহাস ও পরিবেশ জি.কে. পাহাড়ি ও সুভাষ বিশ্বাস এই বই থেকে তোমাদের সামনে শেয়ার করব। আজকে আলোচ্য বিষয় থাকবে কোন চ্যাপ্টার? 6 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই চ্যাপ্টার থেকে আলোচনা হবে। প্রথমে একটা পার্ট দেওয়া হয়েছে, আজকে কিন্তু সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টটা কিন্তু অনেকটাই বড় হবে, কারণ হচ্ছে এই চ্যাপ্টারটাও অনেক বড়। আর আজকে কিন্তু এই সেকেন্ড পার্টটা দিয়েই কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। এই চ্যাপ্টারের মধ্যে আলোচ্য বিষয়গুলো থাকবে, দেখো টপিক হিসাবে লিখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অগ্রগতি, যে 2 নম্বর টপিকে লিখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণাম, 3 নম্বর টপিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কৌশলগত পরিবর্তন ও যুদ্ধের প্রকৃত বিশ্বজনীন রূপ, আর তারপরে সব শেষে থাকবে সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর। অর্থাৎ আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হয়ে গেছে। এই সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু প্রস্তুতি নিতে হয়েছে থার্ড সামেটিভ। আর এই থার্ড সামেটিভের আগেই কিন্তু আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুজো মানে অনেক বড় একটা ব্যাপার, তথা ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত দেশেই কিন্তু এই দুর্গোৎসব হয়। আর এই উৎসবকে 100%, অর্থাৎ উৎসবে 100% আনন্দ উপভোগ করার আগে, অর্থাৎ এই 100% আনন্দ উপভোগ করব, তার জন্য কিন্তু আমাদের একটুখানি প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিটা হচ্ছে কি না, এই সাবজেক্টগুলো অর্থাৎ যেই চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে নেওয়া। তো আজকে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ 6 নম্বর চ্যাপ্টার থেকে যে দ্বিতীয় পার্ট তোমাদের দিলাম বা দিচ্ছি বা দেব, এই এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই 6 নম্বর চ্যাপ্টারের আর কোনো প্রশ্ন কোনোভাবেই কোনো জায়গা থেকে আসতে পারবে না। আমি যে কোশ্চেনগুলো দেবো তার মধ্যে 100% কমন বোর্ডে লিখেই দিয়েছি, এখান থেকে কিন্তু 100% কোশ্চেন পেয়ে যাবে। এখান থেকে আজকে 40টা প্রশ্নের উত্তর কিন্তু আমি দেব, অর্থাৎ প্রশ্নই না, শুধু প্রশ্নের সাথে সাথে উত্তরও দেব। এবং কোন জায়গা থেকে বইয়ের যে প্রশ্নগুলো বই থেকে পড়বো সেটা কোন জায়গা থেকে লিখলে ভালো হবে সেটাও বলে দেবো, আর লেখার প্রসেসগুলোও বলে দেবো। তাহলে আমরা আজকে শুরু করব কোন বই থেকে? এই ছায়া প্রকাশনী, অর্থাৎ পরিবেশ ছায়া প্রকাশনীর ইতিহাস ও তার পরিবেশ জি.কে. পাহাড়ি ও সুভাষ বিশ্বাস এই বই থেকে। কারণ কি, অনেক বই আছে, অর্থাৎ যাদের কাছে যে বই আছে সেই বই নিয়ে বসতে পারবে, কিন্তু আমি বলবো এই বইটা থাকলে পরে এই বইটাতে ডিটেলস কিছু দেওয়া আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এবং ভালো লাগা একজন টিচারের কাছে যদি ভালো লাগে, ছাত্রছাত্রীদের কাছে কিন্তু অবশ্যই ভালো লাগবে। কারণ কি, ডিটেলস পড়তে সবাই চায়, এবং ডিটেলস পড়ার পরে তাহলে তার মধ্যে থেকে কোশ্চেনগুলোর উত্তর কিন্তু সহজেই পাওয়া যায়। তাই আমি বলবো এই বইটা থেকেই নিয়েই বসবে। আর ঠিক 1 ঘন্টা, অর্থাৎ সারা লাইফের 1 ঘন্টা আজকে ব্যয় করব এই বইয়ের ওপরে। আর এখান থেকে যত সম্ভাব্য প্রশ্ন কিন্তু আজকে পেয়ে যাব। তাহলে আমি বলবো যে সবাই এই বইটা, না হলে যে কোনো রাইটারের বই নিয়ে বসলেই হবে। অর্থাৎ চ্যাপ্টারটা 6 নম্বর কি না, সেই চ্যাপ্টারে থাকবে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, তারপরের অবস্থাটা কি হলো। তা আমরা সংকল্প করেছিলাম, যে কি সংকল্প করেছিলাম, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18 সালে আমরা যুদ্ধ করেছি। এই যুদ্ধ কিন্তু আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আর যুদ্ধ করব না, কিন্তু তার পরিণতি হিসাবে ভয়াবহ একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অর্থাৎ 1939 থেকে 45, সেই 7 বছরে কিন্তু সমস্তটাই পাল্টে গেছে। তাই আমরা এখনো আশা রাখবো যে আমরা যেই স্বাধীনতাকামী মানুষরা, অর্থাৎ নিজের স্বাধীনতা চাই, অর্থাৎ দেশের স্বাধীনতা চাই, সেই স্বাধীনতাকামী মানুষরা, অর্থাৎ মুক্ত মনের মানুষরা, তারা সবাই চায় যে আর দ্বিতীয়বার যুদ্ধ হওয়ার দরকার নেই। অর্থাৎ দ্বিতীয়বার তো হয়েই গেছে, তৃতীয়বার কিন্তু আর যুদ্ধ আমরা চাই না। তাই এই যুদ্ধ চাই না বলেই কিন্তু এই যুদ্ধ পরিস্থিতির পরে, অর্থাৎ যুদ্ধের পরবর্তী অবস্থাটা কি হয়েছিল, কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল, সেই ভয়ঙ্কর পরিণতি কিন্তু আজকের এই চ্যাপ্টার থেকে পড়লেই তোমরাও বুঝতে পারবে যে আমাদের আর তৃতীয় বিশ্বযুদ্ধ দরকার নেই। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ করেছি, সংকল্প করেছি যুদ্ধ করবো না, সবাই তাই বলেছি, কিন্তু আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে গেল। অর্থাৎ কিছু স্বার্থান্বেষী রাষ্ট্র তাদের নিজেদের স্বার্থকে কায়েম করার জন্য, অর্থাৎ বিশ্বের দরবারে তাদের ক্ষমতাটাকে জাহির করার জন্য আমরা খুব শক্তিশালী, এই ব্যাপারটাকে বোঝানোর জন্যই তারা কিন্তু
দ্বিতীয় বিশ্বযুদ্ধতে সামিল হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 7টা বছর ধরে কত কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণ নিয়েছে এবং দেশের ক্ষতি হয়েছে এবং দশের ক্ষতি হয়েছে। তাই আমরা আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর তৃতীয় কোনো বিশ্বযুদ্ধ আমরা চাইছি না। আমরা কারণ হচ্ছে আমরা সব শান্তিকামী, শান্তি মানুষ, শান্তি যেখানে আছি আমরা সেখানে আছি, সেই সংকল্প করেই কিন্তু আমরা এখনো আছি, থাকবো এবং সেই জন্য আমরা তার যুদ্ধ যাতে না হয় সেই পরিস্থিতি তৈরি করার জন্য আমরা কিন্তু সকলে তাদের সাথে সামিল হব যাতে আর তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়। তাহলে চলো শুরু করি। দেখো, শুরুতেই আমি বলবো যে আজকে এই ছায়া প্রকাশনের কিন্তু ইতিহাস ও পরিবেশ, জি.কে. পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস, এই বই থেকে কিন্তু আলোচনা করব। ক্লাসটা 9, চ্যাপ্টারটা 6 আর পার্ট 2, অর্থাৎ প্রথম পার্টটা আমরা দিয়ে ফেলেছি, আজকে কিন্তু দ্বিতীয় পার্ট দেবো। এই দ্বিতীয় পার্টটা দেওয়ার আগে বলবো যে চ্যাপ্টার 6-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর, এই চ্যাপ্টার থেকে কিন্তু আজকে আলোচনা হবে এবং আলোচনার শেষে যে কোশ্চেনগুলো আসার মতো পরীক্ষায় সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হবে। আর সেই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু 100% কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। দেখো, তাহলে আমরা শুরু করি। যে আগে একটু আলোচনা করেছি, আজকে কিন্তু আলোচনার বিষয়টাই হচ্ছে, শুরুতেই কিন্তু আমি বলছি টপিকে, দেখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অগ্রগতি। দেখো, এই 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ এবং 3রা সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে ইঙ্গো ফরাসি শক্তির যুদ্ধ ঘোষণার মধ্যে দিয়ে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের যাত্রা শুরু। অর্থাৎ যাত্রা শুরু হয় কবে? 1939 সালে 1 সেপ্টেম্বর। দেখো, এখান থেকেই শুরু হলো। দেখো, জার্মানির মানে প্রাথমিক সাফল্য কি, এই প্রাথমিক সাফল্যগুলো কি কি? দেখো, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে জার্মানির বিস্ময়কর সামরিক সাফল্য বিশ্বকে চমকিত করে। কি না, এই অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত জার্মানি 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর পোল্যান্ডে ঝাঁপিয়ে পড়লে দুর্বল পোল্যান্ড অর্থাৎ পো বাহিনীর পূর্ব দিকে পিছু হটে। এই সুযোগে রাশিয়া তখন পর্যন্ত জার্মানির মৃত্যু। 17 সেপ্টেম্বরের পূর্বে পোল্যান্ড আক্রমণ করে আর এই আক্রমণের পর থেকেই সমগ্র পোল্যান্ড দখল করে রাশিয়া জার্মানি ও যথাক্রমে পূর্ব ও পশ্চিম পোল্যান্ডে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এই হচ্ছে সূত্রপাত হলো। দ্বিতীয় নম্বর দেখো, কিছুদিনের মধ্যে রাশিয়া ফিনল্যান্ড দখল করে নেয় এবং 30 নভেম্বর 1939 খ্রিস্টাব্দ রাশিয়ার আগ্রাসনে জাতিসংঘ আপত্তি করলে রাশিয়া জাতিসংঘ ত্যাগ করে। দেখো, সকলেরই স্বার্থ আছে, নিজের স্বার্থে যেই ঘা পড়লো অমনি রাশিয়া জাতিসংঘ ত্যাগ করে ফেলল। রাশিয়া কিছুকাল পর প্রজাতান্ত্রিক রাষ্ট্র এস্তোনিয়া ও লাটভিয়া ও লুথুয়ানিয়া দখল করে কবে, কত সালে? অর্থাৎ জুন 1940 সালে। তৃতীয় নম্বর দেখো, জার্মানি 1940 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে ডেনমার্ক, নরওয়ে ও মে মাসে বেলজিয়াম, হল্যান্ড ও লুক্সেমবুর্গ আক্রমণ করে দখল করে নেয়। 4 নম্বর দেখো, বেলজিয়াম যুদ্ধ চালানোর সময় জার্মান বাহিনী ফ্রান্স আক্রমণ করে 13 জুন ফ্রান্সের রাজধানী প্যারিস দখল করে নেয়। তাহলে দেখো, একের পর ওকে দোষ দিচ্ছে, ও ওটা দখল করে নিচ্ছে। এই যে একটা মানে কিরকম ব্যাপারটা, কেমন দেখো কামড়াকামড়ি, অর্থাৎ একটা জিনিস নিয়ে টানা হাসরা করা করতে করতে যারা যার মতন শেষে সেই অঞ্চলগুলোকে দখল করে নিল। এইভাবে ফ্রান্সের বেশিরভাগ অঞ্চল জার্মানি দখল করে নিল। অবশিষ্ট অংশে জার্মানি মার্শাল পোত এর নেতৃত্বে তাবেদার সরকার বসিয়ে দেয়। এভাবে ফ্রান্সে কি হলো? ফ্রান্সের পতন ঘটলো। তাহলে ফ্রান্স টুকরো হয়ে গেল। মিত্রপক্ষের আত্মসমর্পণের উপক্রম। এই অবস্থায় জার্মান প্রচার সচিব ডক্টর গোয়েবলস ঘোষণা করলেন যে জার্মানির আরেকটি মাত্র যুদ্ধ জয়ী হলেই শান্তির ঘণ্টা বাজতে শুরু করবে। তা দেখো, এবার জার্মানির চূড়ান্ত ব্যর্থতা। তাহলে একটা পরিকল্পনা করতে গেলে প্রথমেই কি লাগে? তার জন্য একটা পারিপার্শ্বিক ব্যাপারটা লাগে। সেই পারিপার্শ্বিক ব্যাপারগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সেখানে সাফল্য লাভ করা কোনো মতেই সম্ভব নয়। তা প্রথম থেকে ব্যাপক সাফল্য পেলেও ইংল্যান্ড আক্রমণ করে জার্মানির ব্যর্থতা শুরু হলো এবং জার্মানির 1940 খ্রিস্টাব্দে 8ই আগস্ট ইংল্যান্ডের উপর প্রবল বোমাবর্ষণ শুরু করে। প্রথম দিকে বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানি সত্ত্বেও ব্রিটিশ বাহিনীর 25 আগস্ট জার্মানির রাজধানী বার্লিনে আক্রমণ চালায় এবং আক্রমণের অর্থাৎ অক্টোবরের মধ্যেই 2375টি জার্মান বিমান ধ্বংস করলো। তৃতীয় নম্বর দেখো, ইতিপূর্বে ফ্রান্সে এই জার্মানির সাফল্যের উৎসাহিত হয়ে মিত্রপক্ষের বিরুদ্ধে ইটালি যুদ্ধে যোগ দেয় এবং উত্তর আফ্রিকার অবস্থিত ইঙ্গো ফরাসি উপনিবেশগুলো দখলের চেষ্টা করে। কিন্তু দেখো, এই বেনগাজির যুদ্ধ
তাহলে দেখো এই সালগুলো কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পড়ে নিতেই হবে, কারণ হচ্ছে ইতিহাস মানেই হচ্ছে সাল। এই সালগুলো যদি ঠিকঠাক না মনে থাকে তাহলে কিন্তু আমাদের সব গোলমাল পাকিয়ে যাবে, অর্থাৎ খিচুড়ি পাকিয়ে যাবে। সেই জন্য সালটা তোমরা অর্থাৎ শতাব্দী হিসাবে মানে হিসাব করবে, অর্থাৎ 1800 সাল, 1900 সাল, 2000 সাল, এইরকম ভাবে পরপর সেই 100 বছর ধরে, এই 100 বছরের মধ্যে যে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো পর্যায়ক্রমে সাজিয়ে নিলে পরে কিন্তু আমার মনে হয় যে তোমরা সাফল্যটা বেশি পাবে। তো দেখো কিন্তু বেনগাজির যুদ্ধ ফেব্রুয়ারি 1941 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের হাতে ইটালির সেনাপতি মার্শাল গাৎসিয়ানি সহ 1,40,000 সেনাবন্দী। তাহলে দেখো এই সেনাবন্দী হলেই তো সেই বাহিনী দুর্বল হয়ে পড়বে, ফলে মুসোলিনির পতন অনিবার্য হয়ে পড়ে। মরুভূমির সিগাল নামে কে খ্যাত? এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই মরুভূমির সিগাল নামে পরিচিত এই বিখ্যাত জার্মান সেনাপতি রোমেল শীঘ্রই আফ্রিকায় ইংল্যান্ডকে বিপাকে ফেলে দেয়, অর্থাৎ আফ্রিকায় ইংল্যান্ডকে বিপাকে ফেলে দেয়, অর্থাৎ বিপদের মধ্যে ফেলে দেয়। কিন্তু ইতিমধ্যে ব্রিটিশ বাহিনীর সঙ্গে মার্কিন বাহিনী যোগ দিয়ে আফ্রিকার অক্ষ শক্তিকে পরাজিত করে। তার ফলে কি হয়? তার ফলে মিত্র শক্তির এই অগ্রগতির মধ্যেই জার্মানি 1941 খ্রিস্টাব্দে প্রথমার্ধে বলকান অঞ্চলের যুদ্ধে সাফল্য দেখায়। জার্মান বাহিনী এপ্রিল মাসের মধ্যে এই অঞ্চলে বুলগেরিয়া, যুগোস্লাভিয়া, রোমানিয়া ও গ্রিস দখল করে নেয়। তাহলে দেখো সালগুলো হিসাব করতে হবে, আর মিত্রপক্ষের যে বাহিনীতে যোগ দেওয়া এটুকু একটু মনে রাখতে হবে। এবার চলে আসবো যে সোভিয়েত রাশিয়ার জার্মানির সংঘাত কত সাল? সেটা 1939 সাল, অর্থাৎ জার্মানি 1939 খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে 10 বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে। এই অনাক্রমণ চুক্তিটা কি? এই অনাক্রমণ চুক্তিটা যে কেউ কাউকে আক্রমণ করবে না, অর্থাৎ তারা একটা চুক্তিবদ্ধ থাকলো। এর মধ্যে কিছুদিনের মধ্যে চুক্তি অগ্রাহ্য করে জার্মানি হিটলার রাশিয়া আক্রমণ করে বসলো। দেখো কিরকম বদ, যে একটা চুক্তি করলো অর্থাৎ প্রতিশ্রুতি দিল, প্রতিশ্রুতি রাখলো না। হিটলার কি করলো? জার্মানি, হ্যাঁ, হিটলার রাশিয়া আক্রমণ করে বসলো। হিটলার, দেখো হিটলার এবার কি করলো, চলে যায় এবার পরের পাতাতে, অর্থাৎ আমরা 122 পাতাতে চলে যাব, 121 পাতা থেকে আমরা 122 পাতাতে চলে যাব। এবার 122 পাতাতে গিয়ে দেখো যে হিটলার কর্তৃক রাশিয়া আক্রমণের বিভিন্ন কারণ ছিল। কারণগুলি দেখো, তাহলে যে রাশিয়া আক্রমণের কারণগুলো কি? একটা বড় প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর 4 নম্বরের কোশ্চেনে আসতে পারে। এটা কিন্তু প্রশ্নে আমাদের আছে, এটা কিন্তু আমরা শেয়ার করব। এবার দেখো শেয়ার করার সাথে সাথে আমি বলবো যে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ কি? এটা আসার মতোই প্রশ্ন। কারণগুলি দেখো, ভবিষ্যতে একই সঙ্গে পূর্ব ও পশ্চিম রণাঙ্গনের সাফল্য লাভ কঠিন মনে করে হিটলার প্রথমে রাশিয়ার সঙ্গে মিত্রতা স্থাপন, পরে পশ্চিম রণাঙ্গনে যুদ্ধ শেষ করে তিনি পূর্ব রাশিয়ার দিকে নজর দেন। এবং 2 নম্বর হচ্ছে কমিউনিস্ট শাসনের তীব্র বিরোধী হিটলার রাশিয়ান কমিউনিস্ট শাসন ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ হলো। তাহলে একবার বিশ্বাস করলো, একবার ধ্বংস করতে উদ্যত হলো। 3 নম্বর দেখো, রাশিয়ার ইউক্রেনের গম উৎপাদক অঞ্চল এবং বাকুর পেট্রোলিয়াম খনিগুলি দখল করে হিটলার নিজের শক্তি বৃদ্ধি করতে চেষ্টা করেছিল। এবং 4 নম্বর দেখো, রাশিয়া কর্তৃক অস্ত্রসজ্জা বৃদ্ধি, অর্থাৎ অস্ত্রসজ্জা বৃদ্ধি ও তিনটি বল্টিক রাজ্য জয় করে হিটলারকে আতঙ্কিত করে তোলে। এবার আমরা আসবো, এইটুকু আমরা পড়বো যে এই সময় সারণী দ্বিতীয় বিশ্বযুদ্ধের অগ্রগতি কোন সময় কি কি হয়েছিল, এটা এখান থেকে এই চারটা তোমরা সাল ওয়াইজ মুখস্থ করবে। দেখো এখানে 1941 সাল, 1940 সাল, 1939 সাল। আমি বলেছিলাম এই যে 1939, 40, 41 পর এটাকে পার্ট করে তোমরা যদি একটু শেয়ার করে নাও, অর্থাৎ কিরকম করে পার্ট করে পড়বে। আর এটা পড়লে পরে কি হবে, দেখো এই পার্ট করে সব বইতে এরকম থাকে না, এরকম পার্ট করে শতাব্দী হিসাবে এই যে ঘটনাগুলো ঘটেছিল এইগুলো কিন্তু পড়ে নেবে। আচ্ছা, এবার চলে যাবো আমরা রাশিয়ার আক্রমণ ও জার্মানির পরাজয়। তো রাশিয়া আক্রমণ করে জার্মানির পরাজয় ঘটে কিরকম ভাবে? দেখো বলছে হিটলার অর্থাৎ রাশিয়া আক্রমণ ও জার্মানির পরাজয়। তাহলে রাশিয়া আক্রমণ করে জার্মানির পরাজয়। হিটলার রাশিয়ার বিরুদ্ধে কোনো রকম পূর্ব যুদ্ধ ঘোষণা না করে 1941 খ্রিস্টাব্দে 22 জুন হঠাৎ রাশিয়া আক্রমণ করে। তাহলে রাশিয়া আক্রমণ করে কত সালে? এটা পেয়ে গেলাম। জার্মানির 40 লক্ষ সেনা, 5,500টি বিমান, 3,300টি ট্যাঙ্ক এই রুশ অভিযানে যোগ দেয়। এই বাহিনী 3 ভাগে বিভক্ত হয়ে লেনিনগ্রাদ থেকে মধ্য মস্কো এবং দক্ষিণে স্ট্যালিনগ্রাদের দিকে দ্রুত এগিয়ে আসে। ইটালি ও হাঙ্গেরির বাহিনী জার্মান সেনার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে। 2 নম্বর দেখো, এই পরিস্থিতিতে ইংল্যান্ড রাশিয়ার মধ্যে ইঙ্গো রুশ চুক্তি
12 জুলাই 1941 সালে স্বাক্ষরিত হয়। এই সন্ধি অনুসারে উভয় দেশ পরস্পরকে সাহায্য করা এবং জার্মানির বিরুদ্ধে যৌথভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়। কিন্তু দেখো, তার সত্ত্বেও বললাম ইতিহাস পরিবর্তনশীল। তা সত্ত্বেও জার্মানি 6 মাসের মধ্যে রাশিয়ার প্রায় 8 লক্ষ বর্গ কিমি অঞ্চল দখল করে নেয়। ওদিকে বলছে দেবো বা ঠিক আছে সাহায্য করবে, এদিকে অঞ্চলগুলো দখল করে নিচ্ছে। এরপর লেনিনগ্রাদ অবরুদ্ধ হয় এবং জার্মান সেনা মস্কোর খুব কাছে চলে আসে। এই পরিস্থিতিতে দেখো, বিশাল শক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্র অক্টোবর মাস থেকে রাশিয়াকে বিপুল পরিমাণ সামরিক উপকরণ ও খাদ্যদ্রব্য সহায়তা দিতে শুরু করলো। ফলে যুদ্ধের ফলাফল জার্মানির বিপক্ষে চলে যেতে থাকে। রাশিয়ার লাল ফৌজ ওই যে পোড়া মাটির নীতি গ্রহণ করে এবং ঘরবাড়ি ও শস্য ক্ষেত্রগুলি ধ্বংস করে পিছু হটতে থাকলো জার্মান বাহিনী এবং রাশিয়ার অভ্যন্তরে এগোতে থাকে। শীঘ্রই খাদ্য রসদের অভাব। তাহলে যুদ্ধ করতে গেলে যুদ্ধ করতে পেটে খাওয়ার দরকার আছে, অর্থাৎ সেই পেটের খাদ্য যেমন দরকার আছে, অস্ত্রও দরকার আছে। অর্থাৎ তীব্র শীত ও লাল ফৌজের গেরিলা আক্রমণে বিপর্যস্ত হয়ে জার্মান বাহিনী নভেম্বর মাস 1941 সাল থেকে পিছু হটতে থাকে এবং 1942 খ্রিস্টাব্দে প্রথম দিকে লেনিনগ্রাদ জার্মান সেনার হাতে মুক্ত হয়। সেপ্টেম্বর মাস থেকে স্ট্যালিনগ্রাদের যুদ্ধে জার্মান বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যদস্ত হতে থাকে এবং জার্মানির 80,000 সেনা 16 জন সেনাপতি রাশিয়ার হাতে বন্দী হয় এবং এই অবশিষ্ট 2,58,000 সেনার মৃত্যু ঘটেছে। তাহলে এতগুলো সেনার মৃত্যু আর এতগুলো বন্দী, তাহলে একেবারেই দুর্বল হয়ে যাওয়ার কথা। অবশেষে 1943 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জার্মান সেনাপতি ভন পাউলাস রুশ সেনাপতি মার্শাল ঝুকভের কাছে আত্মসমর্পণ করলে কি হয়? তাহলে আত্মসমর্পণ করলে তার তো যুদ্ধ হয় না। এবার হচ্ছে লেনিনগ্রাদের যুদ্ধে এটা একটা বড় প্রশ্ন হবে। এই প্রশ্নটা কিন্তু প্রশ্নের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, এই প্রশ্নের সঙ্গে আলোচনা করলে পরে তাহলে সুবিধা হবে, যখন প্রশ্ন আলোচনা করবো তখন এটা আলোচনা করব যে পোড়ামাটি নীতিটা কি আসলে, এটা আলোচনা করব। তাহলে চলে যাবো আমরা পরের পাতাতে চলে আসবো। এসে আমরা আসবো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয়, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে দেখো, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনায় মার্কিন যুক্তরাষ্ট্র বিবদমান কোনো পক্ষ যোগ না দিয়ে নিরপেক্ষ নীতি গ্রহণ করেছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষের গণতান্ত্রিক রাষ্ট্রগুলির কাছে অস্ত্রশস্ত্র ও যুদ্ধের অন্যান্য উপকরণ বিক্রির নীতি গ্রহণ করে। তাহলে এবার এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নীতি, এরা হচ্ছে যুদ্ধ কোনো সময় কারোর সঙ্গে লাগলেই সেই যুদ্ধ তো সাহায্য করবেই, আর কি করবে, সেখানে অস্ত্র বিক্রির একটা নীতি কিন্তু তারা গ্রহণ করে। আর এই নীতি ক্যাশ অ্যান্ড ক্যারি অর্থাৎ এই অর্থের বিনিময়ে যুদ্ধাস্ত্র বিক্রির নীতি নামকরণ করা হয়। তাহলে এটা কি ক্যাশ অ্যান্ড ক্যারিটা কি, এটাও একটা প্রশ্ন, এটাও আসবে। তাহলে দেখো, মার্কিন সামরিক উপকরণ পাওয়ার ফলে যুদ্ধে মিত্রশক্তির বিশেষ সুবিধা হয়। আসলে 1940 খ্রিস্টাব্দে জার্মানির হাতে ফ্রান্সের পতন আর ইংল্যান্ডে ব্যাপক জার্মান আক্রমণ, বিভিন্ন দেশে জার্মানির দখলদারি প্রভৃতি ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করে তুলেছিল। তাহলে এই অবস্থায় মিত্রশক্তিকে অস্ত্র সাহায্য দেওয়ার উদ্দেশ্যে মার্কিন সনেট লেন্ড লিজ আইন কত সালে পাশ হয়? 1941 খ্রিস্টাব্দে পাশ হয়। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত হয়। তাহলে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত হয়, আর লেন্ড লিজ আইন কি, এটা পরীক্ষায় আসার মতো, এটা নোট করে নেবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে। এবার যুদ্ধে যোগদান। দেখো, এই আমেরিকা মিত্রপক্ষের দেশগুলিকে অস্ত্র দিয়ে সাহায্য করলেও জার্মানি তার উপর ক্ষুব্ধ হয়। এছাড়াও যুদ্ধের সূচনায় আমেরিকা নিরপেক্ষ নীতি গ্রহণ করলে আমেরিকাবাসী মিত্রপক্ষের প্রতি সহানুভূতিশীল ছিল। এই অবস্থায় জার্মানির মার্কিন বাণিজ্য জাহাজগুলিকে ক্রমাগত আক্রমণ করতে থাকলে যুদ্ধ অর্থাৎ ক্রুদ্ধ আমেরিকা জার্মান সাবমেরিন ও যুদ্ধজাহাজগুলিকে দেখামাত্র গুলি করার নির্দেশ দিলেন। তাহলে দেখো কি অবস্থায়, একদিকে ওদিকে যুদ্ধ নীতি পালন করবে না, সাহায্য করবে না, আবার এদিকে কি করছে যে তাদের যুদ্ধ জাহাজগুলোকে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে। এর কিছুদিন পর 1941 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সকালে এই অক্ষশক্তিভুক্ত জাপান কি হলো, হঠাৎই হাওয়াই দ্বীপে মার্কিন নৌঘাঁটি, এই একটা বড় ঘটনা। অর্থাৎ এই অক্ষশক্তিগুলি জাপান হঠাৎ হাওয়াই দ্বীপে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে বসে আর বোমাবর্ষণ শুরু করে। তাহলে পার্ল হারবার ধ্বংসের পরদিন 8ই ডিসেম্বর জাপান সরকারিভাবে আমেরিকা ও মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দেখো, পার্ল হারবার বন্দর অর্থাৎ নৌঘাঁটি, যেখানে
যেখানে অপ্রয়োজনীয় নৌবহর সেটাকেই কিন্তু জাপান সম্পূর্ণরূপে ধ্বংস করত, অর্থাৎ হাওয়াই দ্বীপে এটা কিন্তু মার্কিনদের ঘাঁটি ছিল এবং পার্ল হারবার আক্রমণ করে সমস্তটাই একদম ধূলিসাৎ করে দিয়েছিল। তো তোমাদের যদি সুযোগ থাকে তোমরা ফোনে কিংবা টিভিতে বা যে কোনোভাবে একটা যদি এখান থেকে এই পার্ল হারবার ধ্বংস কীভাবে হয়েছিল এর চিত্রটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারো যে জাপান কী ক্ষমতা, অর্থাৎ কী ক্ষমতা জাপান অর্জন করেছিল, যেই ক্ষমতার বলে যে আমেরিকার মতো অর্থাৎ মার্কিন ঘাঁটি আক্রমণ করা মানে বুঝতেই পারছো কি ভয়ঙ্কর একটা পরিণতি সে সৃষ্টি করেছিল এবং যুদ্ধ ঘোষণা করে। ফলে নিরপেক্ষতা ভঙ্গ করে আমেরিকা তখন বিপুল শক্তি নিয়ে সরাসরি অক্ষ শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। ব্যাস, যুদ্ধ শুরুর পরিকল্পনা শুরু হলো। এবার পার্ল হারবার বর্ণনাটা আমরা একটুখানি প্রশ্নের সঙ্গে আলোচনা করবো, এটা একটা বড় প্রশ্ন, এটা আলোচনা করবো তখনই। তো তার আগে আমরা বলবো এটা একটুখানি তোমাদের বলে রাখি, 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর সকালে বিশাল নৌবহর 3000 নৌবহর ও 335টি যুদ্ধবিমান নিয়ে ভাইস অ্যাডমিরাল নোগুচির নেতৃত্বে পার্ল হারবার বোমাবর্ষণ শুরু করে এবং এখানকার মার্কিন নৌঘাঁটি ধ্বংস করে দেয়। এতে প্রায় 2500 মার্কিনদের মৃত্যু হয় এবং 20টি মার্কিন জাহাজ এবং 100 কোটি বিমান ধ্বংস হয়। এটি পার্ল হারবার ঘটনা নামে পরিচিত। এই পার্ল হারবারের ঘটনার পরদিন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। তাহলে দেখো এখানে জাপানের কিছুটা দোষ ছিল। এবার এই জাপানের যে অর্থাৎ প্রত্যাঘাত কিন্তু এটাও দরকারও ছিল, কিন্তু তা সত্ত্বেও দেখো যে এই জাপানের ঘটনা ঘটার পরেই কিন্তু কি করলো মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণা করে দিল এবং চলে আসলো এবার অক্ষ শক্তির পরাজয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটবে। এবার দেখো কিভাবে 1944 খ্রিস্টাব্দে মিত্রশক্তির কাছে অক্ষ শক্তির পরাজয় এক প্রকার নিশ্চিত হয়ে যায়। মুসোলিনির পতনের পর ইতালি নতুন সরকার শীঘ্রই মিত্রবাহিনীর কাছে নিঃশর্তে আত্মসমর্পণ করে এবং 3রা সেপ্টেম্বর কত সাল 1943 সাল 1944 খ্রিস্টাব্দের 5ই জুন মিত্রপক্ষের জঙ্গি বোমারু বিমানগুলি ফ্রান্সের উপকূলে জার্মান ঘাঁটিগুলিতে বোমাবর্ষণ শুরু করে। পরদিন 6ই জুন মিত্রপক্ষের 1,56,000 সেনা ফ্রান্সের এই নরমান্ডি উপকূলে অবতরণ করে। এই দিনটিকে ডি ডে অর্থাৎ মুক্তি দিবস হিসাবে পালন করা হয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। মিত্রপক্ষের এই বাহিনী ফ্রান্সের বিভিন্ন স্থান জার্মানি দখলে চলে যায় একে একে। এরপর মিত্রপক্ষ জার্মানির উপর 3 দিক দিয়ে সাঁড়াশি আক্রমণ চালায় এবং রুশ লালফোজ 1945 খ্রিস্টাব্দে 2রা মে জার্মানির রাজধানী বার্লিন দখল করে। জার্মানি 7ই মে মিত্রপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। 8ই মে দেখো এই বিজয় দিবস, ইউরোপে বিজয় দিবস পালিত হয়। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। অবশ্য এই এশীয় ভূখণ্ডে তখনও যুদ্ধ চলছিল। আমেরিকা জাপান হিরোশিমায় 6ই আগস্ট, নাগাসাকিতে 9ই আগস্ট আণবিক বোমাবর্ষণ আর বিধ্বস্ত জাপান অবশেষে 2রা সেপ্টেম্বর আত্মসমর্পণে স্বাক্ষর দিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। দেখো এই নাগাসাকি আর হিরোশিমায় যে আমেরিকার এই যে বোমাবর্ষণ, এটা তাদের ক্ষমতার অবশ্যই নিজের ক্ষমতাটাকে জাহির করার জন্যই কিন্তু বোমাটা ফেলেছিল। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ যাতে শেষ করে দেওয়া যায় জাপানকে, সেই জন্য কিন্তু এটা করেছিল। এটা করাতে আজকে তার পরিণতি যে কত ভয়ঙ্কর, তোমরা একটুখানি যদি যে হিরোশিমা নাগাসাকি দিবস হিসাবে পালন করো, এটা যদি আমরা পালন করি, পালন করার সাথে সাথে যে এই জাপানবাসীর যে ভয়ঙ্কর পরিণত হয়েছিল সে সম্পর্কে কিন্তু অনেকটাই জানা যাবে। তা সত্ত্বেও আমি বলবো যে সেই সময় যে বোমাটা ব্যবহার হয়েছিল, যে লিটল বয় আর ফ্যাটম্যান নামক দুটো বোমা, এই বোমার আঘাতে জাপানে সমস্তটাই অর্থাৎ জাপান সমস্তটাই ধ্বংস হয়ে গেছিল। প্রায় সেই 65টা শহর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছিল। তা দেখো ক্ষতিগ্রস্ত হয়েছিল, ধ্বংসও হয়েছিল। এবার আসবো হিটলারের পরিণতি, অর্থাৎ হিটলারের শেষ পরিণতিটা কি হয়েছিল। মিত্রবাহিনী ফ্রান্সে পুনরুদ্ধার করার জন্য জার্মান শাসক হিটলার উপলব্ধি করেন যে তার পরাজয় পতনে খুব দূরে নয়। জার্মানবাসী স্বৈরাচারী হিটলারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় 20শে জুলাই 1944 খ্রিস্টাব্দে। তার বিধ্বস্ত সঙ্গীরাও এই সময় তাকে ছেড়ে চলে যায়। শুরু হয় তাহলে শুধু তার সঙ্গে থাকেন তার উপপত্নী ইভা ব্রাউন, এই প্রচার সচিব ডক্টর গোয়েস বল, ব্যক্তিগত চিকিৎসক
গাড়ির চালক এবং দোভাষী, এবং এই অবস্থায় তিনি মাটির 50 ফুট নিচে এক বাংকারে আশ্রয় নেয়। তাহলে দেখো মাটির 50 ফুট নিচে বাংকার, বুঝতেই পারছো 50 ফুট মানে অনেকটাই, প্রায় ধরো 4তলা 5তলা সমান মাটির নিচে। জানুয়ারি 1945 সাল। হিটলার সেখানে পুরোহিত ডেকে ইভা ব্রাউনকে বিবাহ করেন 29 এপ্রিল 1945 খ্রিস্টাব্দ। পরদিন বিকেলে হিটলার ও ইভা ব্রাউন দুজনেই আত্মহত্যা করলেন। তা দেখো এই হিটলারের মতন মানুষও আত্মহত্যা করছে। ভাবো যে হাসতে হাসতে মানুষের প্রাণ কেড়ে নেয় বা কেড়ে নেওয়ার ক্ষমতা রাখতো, সে নাকি হাসতে হাসতে, অবশ্য তাই হয়, যারা সাধারণত হাসতে হাসতে প্রাণ নেয় তারা হাসতে হাসতে প্রাণটা দিতেও পারে। এটাও একটা হিটলারের কিন্তু একটা কৃতিত্বই বলতে পারো। গাড়ির চালক এবং দোভাষী আত্মঘাতী, দম্পতি দেহ পেট্রোল দিয়ে পুড়িয়ে দেন। দেখো মানুষ কবরস্থ করা হয়, আগুনে পোড়ানো হয়, আর একে কি করা হলো, যে দোভাষী যে চালক, গাড়ির চালক, তা সেই কি করলো, পেট্রোল দিয়ে পুড়িয়ে দিল। তাহলে দেখো আমরা একজন হিটলারের মতো মানুষকেও এইভাবে মরতে দেখলাম। সরি। এবার দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সূচি, এটা কিন্তু আমরা একটু পড়ে নেবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক কোনটা 1939 থেকে 45 হয়েছিল, কি কি প্রত্যেকটা সাল হয়, 1939, 40, 41, 42, 43, 44, 45। দেখো এই 39 থেকে 45 7টা বছর ধরে কিন্তু এই যুদ্ধ চলেছিল। আমি দেখো শুরুটা একটু বলে দিই। দেখো 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ, 3রা সেপ্টেম্বর ফ্রান্স এবং ইংল্যান্ডের জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই হলো যুদ্ধ ঘোষণা। আর শেষটা আমি বলবো, দেখো 4 থেকে 11 ফেব্রুয়ারি ইয়াল্ট্রা সম্মেলন, 16 এপ্রিল সোভিয়েত ও জার্মানির রাজধানী বার্লিন আক্রমণ, 30 এপ্রিল হিটলারের আত্মহত্যা, আর 7 মে জার্মানির আত্মসমর্পণ এবং বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটলো এই 7 মে। তাহলে দেখো এবার এই যুদ্ধটা হয়েছিল, শুরু হয়েছিল, শেষও হলো। এবার দেখো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণাম, এর পরিণামটা কি হয়েছিল, পরিণাম বড় মারাত্মক। দেখো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বিশ্বের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মানুষ ও বিপুল পরিমাণ অর্থ নষ্ট হয়। এই দেশের অর্থাৎ বিভিন্ন দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজে এই বিশ্বযুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছিল। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবগুলি কি কি, এখানে দেখো অনেকগুলো পয়েন্টস দিয়েছে। এই পয়েন্টসগুলো কিন্তু এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসবে যে ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশগ্রহণকারী শক্তিধর দেশগুলির শক্তি যথেষ্ট পরিমাণে হ্রাস পায়। এই দেখো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিণতি অর্থাৎ প্রভাবটা কিরকমভাবে পড়েছিল, কোন কোন দিকে পড়েছিল, এটা আলোচ্য বিষয়। তো আমরা এই প্রশ্নটা আলোচনা করব, কিন্তু আলোচনা করার সঙ্গে সঙ্গে যে এই প্রশ্নটা বড় প্রশ্নের সঙ্গেই আলোচনা করব, তাহলে সবচেয়ে ভালো হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে কিন্তু কিছু প্রশ্ন লেখে লুকিয়েই থাকে। আর এর মধ্যে থেকে কিছু কিছু দেখো আমি পড়বো যে জার্মানির আত্মসমর্পণের 7 মে 1945 খ্রিস্টাব্দ, কিছুদিন পরে মিত্রপক্ষের রাষ্ট্রপ্রধান রাশিয়ার স্ট্যালিন, আমেরিকার ট্রুম্যান, ব্রিটেনের এটলে প্রমুখ পোস্টারডাউন সম্মেলনে মিলিত হয়। তাহলে কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কারা অংশগ্রহণ করেছিল, এই একটা প্রশ্ন। আবার 4 নম্বর দেখো একটা প্রশ্ন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল 1946 খ্রিস্টাব্দে মার্চ মাসে তার এই ফাল্টন বক্তৃতা পূর্বে ইউরোপে রুশ প্রভাব বিস্তারের সম্ভাব্য বিপদ সম্পর্কে আমেরিকাবাসীকে সচেতন করেন, এই একটা প্রশ্ন। আর এটা আরেকটা হচ্ছে যে হ্যারি ট্রুম্যান নীতি, রাষ্ট্রপতি মার্কিন হ্যারি ট্রুম্যান 19 খ্রিস্টাব্দে বলেন যে বিশ্বের যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র সশস্ত্র সংখ্যালঘু গোষ্ঠী বা বিদেশি রাষ্ট্র সমাজতান্ত্রিক আক্রান্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রান্তকারীকে সব রকম সাহায্য দেবে। ট্রুম্যানের এই ঘোষণায় ট্রুম্যান নীতি নামে পরিচিত, এটা ইম্পর্টেন্ট। আর আরেকটা দেখো মার্কিন প্রভাব বৃদ্ধির উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল ইউরোপীয় পুনর্জীবন পরিকল্পনা এটা ঘোষণা করেন, এটি মার্শাল পরিকল্পনা নামে খ্যাত। তাহলে দেখো এই উদ্দেশ্যে মার্কিন কংগ্রেস $12,000 অর্থ মঞ্জুর করে এবং ইংল্যান্ড, ফ্রান্স, পশ্চিম জার্মানি, বেলজিয়াম সহ 16টি দেশ এই পরিকল্পনার আওতায় পরিকল্পনায় সহায়তা গ্রহণ করে এবং 1952 খ্রিস্টাব্দে তাহলে দেখো এখানে একটা প্রশ্ন এখানে লুকিয়ে রয়েছে যে এই ট্রুম্যান নীতি এটা কি, এটাও তোমাদের সাথে শেয়ার করব প্রশ্নের সাথে সাথে। আর চলে আসবো তারপরে, দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাস্ত্রের কৌশলগত পরিবর্তন, এখানে কিছুটা পয়েন্টস রয়েছে, এটা ওর সঙ্গেই আলোচনা করব, প্রশ্নের সঙ্গে আলোচনা করলে সুবিধাজনক হবে। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু সময় আগে এই যুদ্ধ চলাকালীন বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলির মধ্যে কৌশলগত ব্যাপক উন্নয়ন এবং পরিবর্তন
ঘটাতে সক্ষম হয়। এই তৈরি হয় অত্যন্ত শক্তিশালী নতুন নতুন মারণাস্ত্র। এই যুদ্ধে বিভিন্ন দেশ, হ্যাঁ, হ্যান্ডগান, অত্যাধুনিক রাইফেল, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, মেশিন গান, জঙ্গি বিমান, ট্রাঙ্ক ও বিমান বিধ্বংসী অস্ত্র, গ্যানেট লঞ্চার, মাইন মার্টার প্রভৃতি অস্ত্রশস্ত্র ব্যবহার করে। এই সময় দূরপাল্লার অত্যাধুনিক কামান, অত্যাধুনিক ট্যাঙ্ক, সাবমেরিন, ডুবোজাহাজ, জেট ইঞ্জিন চালিত যুদ্ধ বিমান, চুম্বক মাইন প্রভৃতি সামরিক উপকরণ তৈরি হয়। এবার এই উপকরণগুলি পাওয়ার ফলে তাহলে যুদ্ধনীতিটা সম্পূর্ণটাই পাল্টে যায়। এখানে কিন্তু সেটাই ঘটেছিল। আর এই যুদ্ধনীতি পাল্টে যাওয়ার ফলে দেখো কি কি ঘটনাগুলো ঘটেছিল, অনেকগুলো ঘটনাই ঘটেছিল। তাহলে দেখো এই ঘটনাগুলোর মধ্যে আমি পরে এই প্রশ্নের সঙ্গেই আলোচনা করব, কিন্তু তার আগে যেই প্রশ্নগুলো আলোচনা করার বিশেষ প্রয়োজন সেটাও আলোচনা করব, যে হিরোশিমা নাগাসাকি। দেখো এই হিরোশিমা নাগাসাকি জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর, একদম মেইন শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পতনের অর্থাৎ 7ই মে 1945 এরপর অক্ষ শক্তি ভুক্ত জাপান সুদূর প্রাচ্যে কি করেছিল, সুদূর প্রাচ্যে মিত্র শক্তির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। ইতিমধ্যে আমেরিকা আণবিক বোমা তৈরির কাজ সফল করে ফেলেছে। এবার দেখো অস্ত্র যদি একবার তৈরি হয়ে যায়, সেই অস্ত্রকে ব্যবহার করার জন্য, অর্থাৎ তার ফলটা ঠিক কতটা মারাত্মক এইটা হওয়ার পরীক্ষা করার জন্যই কিন্তু আমেরিকা আর চুপ করে হাত গুটিয়ে বসে থাকলো না। সে ওই জাপানের বাড়বাড়ন্ত সহ্য করতে পারলো না, কারণ আমেরিকা বৃহৎ শক্তিধর রাষ্ট্র এবং তাদের হাতে যখন এই পারমাণবিক বোমা তৈরি হওয়ার পুরো প্ল্যানটা চলে এলো, তখনই কি হলো, আমেরিকা 6ই আগস্ট সকাল 8টা 15 মিনিটে জাপানের হিরোশিমায় লিটল বয় নামে বিশ্বের প্রথম আণবিক বোমা বর্ষণ করে। এতে প্রায় 78,000 মানুষের মৃত্যু হয়। তবে ভাবো যে যত ছোটই বোমা হোক না কেন, যত বড়ই বোমা হোক না কেন, সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যে একটি টাইম 78,000 মানুষের মৃত্যু। জাপান এতে আত্মসমর্পণ না করলে, তাও জাপান আত্মসমর্পণ করেনি, না করলে 9 আগস্ট রাত 3:47 জাপানের নাগাসাকিতে ফ্যাটম্যান নামে, দেখো এখানে গেল এই লিটল বয় আর এটা হচ্ছে ফ্যাটম্যান, এই দুটো কি, এটাও কিন্তু প্রশ্ন এসেছে। এতে প্রায় 40,000 মানুষের মৃত্যু হলো। ওখানে হলো তাহলে কত, এখানে হলো 78,000, এখানে 40,000, তাহলে দেখো এখানে 1 লক্ষ হয়ে গেছে, তাহলে মানুষ মারা গেল। আর আণবিক বোমার দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তায় পরবর্তী কয়েক বছরে প্রায় 1,30,000 মানুষের মৃত্যু হয়। তাহলে বুঝতেই পারছো বোমাটার ক্ষমতাটা কত। এই বোমাবর্ষণের ফলে দুটি শহর মৃত্যুপুরীতে পরিণত হয়, বাড়িঘর রাস্তাঘাট ধ্বংসস্তূপে পরিণত হয়। জাপান সম্রাট হিরোহিতো শেষ পর্যন্ত 15ই আগস্ট রেডিও ভাষণে জাপানের আত্মসমর্পণের কথা ঘোষণা করে। 2রা সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে দিল এবং ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটল। বর্তমানে 6ই আগস্ট দিনটি হিরোশিমা দিবস হিসাবে পালন করা হয়, বিশ্ববাসী এটা পালন করে, আমরাও পালন করি। এবার আসবো যে যুদ্ধের প্রকৃত বিশ্বজনীন রূপ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো এ যাবৎ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক যুদ্ধ। এই বিশ্বের ইতিহাসে এই যুদ্ধই প্রথম সবচেয়ে বেশি ভূখণ্ড ছড়িয়ে পড়েছিল এবং সবচেয়ে বেশি সংখ্যক দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। 30টারও বেশি দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করে। স্থল, জল ও আন্তরিক্ষের সর্বত্র এই যুদ্ধ ছড়িয়ে পড়েছিল। ইউরোপ, উত্তর আফ্রিকা, এশিয়ার বিভিন্ন স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়। ভূমধ্যসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের বুকে বিভিন্ন নৌযুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে বিভিন্ন দিক থেকে ব্যাপক সামরিক অভিযান চলে এবং যুদ্ধের শুরুতে জার্মানি রাশিয়া পোল্যান্ড দখল করে নেয় এবং ইউরোপের বাল্টিক অঞ্চল, ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স, ইংল্যান্ড প্রভৃতি অঞ্চলে জার্মানি ব্যাপক আক্রমণ চালায়। এদিকে অক্ষ শক্তিভুক্ত ইটালি উত্তর আফ্রিকায় আক্রমণ চালায়। আর আফ্রিকার বেশ কয়েকটি নৌযুদ্ধে মারাত্মক হয়ে ওঠে। শেষ পর্যন্ত ইটালি, পরের পাতায় চলে যাব। তার আগে দেখো আমাদের একটা চিত্র দেখে খুব ভালোই লাগছে চিত্রটা, কিন্তু এই চিত্রটা দেখে ঠিক যতটা প্রাকৃতিক দিক থেকে ভালো লাগছে, কিন্তু ঠিক তার 1000 গুণ বেশি
বা তারও বেশি কষ্টটা হবে যদি এই ধ্বংসলীলাটা তোমার সম্পর্কে জানো। যদি ধরো যে একটা সুন্দর জিনিস মনে হচ্ছে একটা আণবিক বোমার হিরোশিমা শহরে আণবিক বোমার বিস্ফোরণ, দেখো বোমাটা ফেললো ছোট্ট একটা জায়গায়, আর সেটা আস্তে আস্তে ছড়াতে ছড়াতে একটা বড় হ্যান্ডেলযুক্ত ছাতার মতো কিন্তু আকাশের পুরোটা ঘিরে নিল। আর আকাশে ঘন কালো কুচকুচে মেঘ হলো, আর এই ঘন কালো কুচকুচে মেঘ হওয়ার পরে শুরু হয়ে গেল অ্যাসিড বৃষ্টি আর ধ্বংসলীলা হলো। আর ধ্বংসলীলা চালানোর সাথে সাথে দেখো সেখানে মারাই গেল 1,30,000 মানুষ। তাহলে এবার ভাবো এই চিত্রটা যতটাই ভালো লাগলো দেখে, যে না একটা কি সুন্দর একটা ফোয়ারার মতন উঠে গেছে, উপরে আগুন জ্বলছে, বেশ সুন্দর, আকাশে কালো মেঘ, হ্যাঁ কোনো জায়গায় ফর্সা, হ্যাঁ এরকম ব্যাপারটা। কিন্তু আসলে এই চিত্রটা যখনই আমরা বাইরে টেনে এসে দেখবো বা জানতে পারবো, তখন এই ধ্বংসাত্মক লীলার কথা মাথায় রেখে আমাদের কিন্তু প্রাণটা কেঁদে উঠবে, কেনই যে এরকম একটা ঘটনা ঘটলো। তা চলে আসবো এবার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রকৃত বিশ্বজনীন রূপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো ভয়ঙ্কর যুদ্ধ ইতিহাসে, আচ্ছা এইটুকু পড়েছিলাম অন্তরীক্ষে। যুদ্ধ ছড়িয়ে পড়েছিল ইউরোপ, উত্তর আফ্রিকা, এশিয়ার বিভিন্ন স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়। আর ভূমধ্যসাগরে, আটলান্টিক মহাসাগর এই যুদ্ধ মহাসাগরে এই যুদ্ধ চলে। আর আর যে দ্বিতীয় যুদ্ধে বিভিন্ন দিকে ব্যাপক সামরিক অভিযান চলতে থাকে। যুদ্ধের শুরুতে জার্মান ও রাশিয়া পোল্যান্ড দখল করে নেয়। ইউরোপের বাল্টিক অঞ্চল, ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স, ইংল্যান্ড প্রভৃতি অঞ্চলে জার্মান ব্যাপকভাবে আক্রমণ চালায়। এদিকে অক্ষ শক্তিভুক্ত ইটালি উত্তর আফ্রিকার আক্রমণ চালায়, আর আফ্রিকার বেশ কয়েকটি নৌযুদ্ধ মারাত্মক হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত ইটালি কি করলো। এবার চলে যাবো পরের পাতায়, তার আগে এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা কিন্তু আমরা শেয়ার করবো। এই হ্যাঁ কামিকাজিটা কি? দেখো এটা হলো এক ধরনের, কামিকাজি হলো এক ধরনের আত্মঘাতী বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান মিত্রশক্তির নৌবাহিনী ধ্বংস করে এই বিমান ব্যবহার করত। ক্ষুদ্র এই বিমানগুলি মূলত বিস্ফোরণবাহী ছিল। জাপানি শব্দ এই কামিকাজি কথার অর্থ হলো দৈব বাতাস। আর এই বিমানগুলি দিয়ে জাপান মিত্রশক্তির বহু ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছিল। শেষ পর্যন্ত জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে আমেরিকা বিমান বাহিনী আণবিক বোমা বর্ষণ করলে জাপান প্রভূত ক্ষতি হয় এবং জাপান আত্মসমর্পণ করে। চলে যাব পরের পাতাতে গেলেই আমরা শেষের দিকে প্রায় চলে এসেছি, কারণ হচ্ছে শেষের দিকে গিয়েই আমরা আরও কিছু জানবো। এবার চলে আসবো যে সেখানে ইংল্যান্ডের হাতে পর্যদস্ত হয়। আর জার্মানি 1941 খ্রিস্টাব্দে এই 1941 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে সেখানে যুদ্ধ ভয়ঙ্কর হয়ে ওঠে। 3 নম্বর, জাপান 1941 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার বোমা বর্ষণ শুরু করে। আর 1942 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে, দেখো এটাও ইম্পর্টেন্ট, পার্ল হারবার বিমানবন্দর 42 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে জাপান প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, বার্মা, মালয়, সিঙ্গাপুর, থাইল্যান্ড দখল করে নেয়। পার্ল হারবারের বোমাবর্ষণের ফলে আমেরিকা সক্রিয়ভাবে মিত্রপক্ষের সমর্থনে যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধে যোগ দেয়। ফলে আমেরিকা মহাদেশ বিশ্বযুদ্ধে বিস্তৃত হয়। এবার চলে আসবো যে যুদ্ধের এই ধ্বংসের ক্ষেত্র গুণগত এবং পরিমাণগত বদল। তা দেখো দীর্ঘ 7 বছর ধরে চলার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবী জুড়ে মানুষের জীবন ও সম্পত্তির যে সীমাহীন ক্ষয়ক্ষতি হয় তার কোনো সুনির্দিষ্ট সরকারি হিসাব পাওয়া যায় না। তবে মোটামুটিভাবে বলা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অন্তত 57 মিলিয়ন মানুষ প্রাণ হারায়। আনুমানিক 7.5 মিলিয়ন রুশ, 3.25 মিলিয়ন হচ্ছে জার্মান, 2.2 মিলিয়ন চীনা, 1.1 মিলিয়ন জাপানি এই যুদ্ধে প্রাণ হারায়। তো কোরিয়া, ইটালি, কানাডা, গ্রিস, বেলজিয়াম, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি প্রভৃতি দেশের প্রচুর মানুষ যুদ্ধে মারা যায়। আণবিক বোমা বর্ষণে ফলে হিরোশিমা শহরে প্রায় 78,000 মানুষ মারা যায়, নাগাসাকিতে 40,000 মানুষ মারা যায়। এবার যুদ্ধের ফলে বিপুল সংখ্যক অসামরিক মানুষের মৃত্যু হয়। এই পরিসংখ্যানে বলা হয় যে অন্তত 22 মিলিয়ন সোভিয়েত নরনারী এই যুদ্ধে মারা যায়। নাৎসি যুদ্ধ শিবির অন্তত 6 মিলিয়ন ইহুদিকে হত্যা করা হয়। মানুষ ও সম্পদ হানির নিরিখে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাশিয়া। ধরো জার্মান আক্রমণে লেনিনগ্রাদ, স্টালিনগ্রাদ সহ রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ধ্বংসস্তূপে পরিণত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার 4 লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। আর এই 6 লক্ষাধিক মানুষ আহত হয়। বিভিন্ন দেশের
বহু শহর ও শহরাঞ্চলে ধ্বংস হয়। জাপানের সর্ববৃহৎ 60টি শহর অন্তত 30% মানুষ গৃহহীন হয়ে পড়ে। আর ব্রিটেন ফ্রান্সের জাহাজ, ব্রিটেন ফ্রান্সের হাজার হাজার বাড়িঘর রাস্তাঘাট ধ্বংসস্তূপে পরিণত হয়। তাহলে দেখো এই এতগুলো কারণ হচ্ছে, অর্থাৎ যুদ্ধ ধ্বংসের গুণগত পরিমাণগত বদল কি হয়। তারপরে দেখো এর একটা চিত্র দেখো, আণবিক বোমার আঘাতে ধ্বংস হওয়া হিরোশিমার একটি দৃশ্য তুমি দেখতেই পাচ্ছ যে এখানে নাকি বাড়ি ছিল। তোমার মনে হচ্ছে যে এখানে একটা বাড়ি ছিল, দেখে মনে হচ্ছে একটা শ্মশান, পুরো শ্মশান, যে ভয়ঙ্কর এক শ্মশানের চিত্র মনে হচ্ছে। দেখো সমস্ত কিছু যেন শ্মশানের মতো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এবার আসবো যে আমরা এই জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতাবাদ, এটা একটু পড়বো। যে আধুনিক কালের রাষ্ট্রনীতির দুটি গুরুত্বপূর্ণ ধারণা হলো জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ। এই দুটি বিষয়ই হলো মানুষের মনের অনুভূতি। এই জাতীয়তাবাদ বলতে কি বোঝো? বলতে জনগোষ্ঠী কর্তৃক নিজের দেশ, জাতীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা দেখানো। অন্যদিকে আন্তর্জাতিকতাবাদ হলো জাতীয়তাবাদের সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ না থেকে ওই বিশ্বের সব দেশ ও জাতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সব জাতির মধ্যে পারস্পরিক সুসম্পর্ক গঠনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখো জাতীয়তাবাদ, দেখো এই জাতীয়তাবাদের অর্থাৎ উগ্র জাতীয়তাবাদ জাতি বিদ্বেষ প্রচার করে। উগ্র জাতীয়তাবাদীরা নিজেদের জাতি, সভ্যতা ও সংস্কৃতি শ্রেষ্ঠ ও অন্যান্য জাতিকে নিকৃষ্ট বলে মনে করত। তারা নিকৃষ্ট জাতিপুঞ্জের অর্থাৎ জাতিগুলির উপর আধিপত্য প্রতিষ্ঠার নীতিতে বিশ্বাসী ছিল। এই উগ্র জাতীয়তাবাদী সাম্রাজ্যবাদী উপনিবেশবাদ যুদ্ধ ও সন্ত্রাস প্রগতি বিরোধী নীতিকে গ্রহণ করে। এবার দেখো এইখানটায় অষ্টদশ শতকে ইংরেজরা যুক্তি দেয় যে তারা সুসভ্য জাতি, তাদের কর্তব্য হলো সভ্য ও বর্বর ভারতীয়র উপরে শাসন চালিয়ে ভারতীয়দের সুসভ্য করে তোলা। তাহলে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান চ্যান্সেলর হিটলার জার্মানদের ঘাঁটি আর্য শক্তির ধ্বংস বলে ঘোষণা করে, আর অনার্য জাতিগুলির উপর তাদের কর্তৃত্ব করার অধিকার আছে বলে তারা প্রচার করে। ইংরেজ কবি রুডইয়ার্ড কাপলেন তার শ্বেতাঙ্গদের বোঝা কবিতায় বলেন যে বিশ্বের উন্নত কৃষ্ণাঙ্গ মানুষগুলি অর্থাৎ জাতিগুলির উন্নতি ঘটানোর দায় রয়েছে শ্বেতাঙ্গদের উপরে। তাই দেখো এখানে আরেকটা কোশ্চেন যে জাতীয়তাবাদটা কি। এবার এই কোশ্চেনটাও কিন্তু আলোচনার বিষয় যে জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি প্রভৃতি এক বা একাধিক কারণে যখন কোনো জনগোষ্ঠীর মনে গভীরভাবে আত্মপ্রকাশ জেগে ওঠে এবং একাত্মবোধের ফলে যখন এই জনগোষ্ঠীর মানুষ সুখ দুঃখ ন্যায় অন্যায়ের সমান অংশীদার হয় নিজেকে মনে করেন, তখনই কিন্তু জাতিগোষ্ঠীর মধ্যে এই জাতীয়তাবাদের সৃষ্টি হয়। এই জাতীয়তাবাদ বোধের সঙ্গে দেশপ্রেম যুক্ত হয়ে রাষ্ট্রনৈতিক আদর্শ গড়ে ওঠে, তাকে আমরা বলবো জাতীয়তাবাদ। এবার চলে আসবো যে এই জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক। এখানে একটা সিম্বল রয়েছে, এই সিম্বলটা কি না, এই আন্তর্জাতিক শান্তি দিবসের বার্তা এটা হচ্ছে 17 সেপ্টেম্বর আমরা প্রত্যেকবার পালন করি, প্রতি বছরে পালন করি। আর এরই একটা লোগো, এটাকে লোগো বলা হয়। দেখো এই পাখিটার মধ্যে দিয়ে ডানা মেলে উড়ে চলেছে, তার একটা শান্তির বার্তা একটা গাছের পাতার স্বরূপ নিয়েছে। আর কি করছে এখানে থেকে বিভিন্ন অর্থাৎ পুরো পৃথিবীটা এখানে রয়েছে এবং দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে। তো এটা আমরা পড়বো যে আচ্ছা জাতীয়তাবাদ বলে। আর আন্তর্জাতিকতাবাদ হলো বিশ্ব সমাজের সঙ্গে সুসম্পর্ক, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, বিভিন্ন জাতির মধ্যে বিরোধ ও ঘৃণায় আর অবসান প্রভৃতির কথা মনে করে দেয়। আর আন্তর্জাতিকতাবাদের প্রকৃত জাতীয়তাবাদের পরিপূরক হলেও উগ্র জাতীয়তাবাদের সম্পূর্ণ বিরোধী। সেখানে উগ্র জাতীয়তাবাদ বিভিন্ন জাতির মধ্যে বিদ্বেষ ও যুদ্ধকে উস্কানি দেয়, সেখানে আন্তর্জাতিকতাবাদ বিভিন্ন জাতির মধ্যে সুসম্পর্ক, সহাবস্থান ও শান্তির বাণী প্রচার করে। বিগত দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার জন্য উগ্র জাতীয়তাবাদীদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই এই উগ্র জাতীয়তাবাদের করাল গ্রাস থেকে পৃথিবীকে রক্ষা উদ্দেশ্যে আন্তর্জাতিকতাবাদের প্রসার অত্যন্ত জরুরি বলে বিভিন্ন চিন্তাবিদ মনে করে, এবং আমরাও সেটা মনে করি যে এটাই হোক। তোমরাও সেটাই চাইবে যে আর যেন আমাদের এই তৃতীয়বার যুদ্ধ করতে না হয় আর এবং ধ্বংসলীলা আমরা আর দেখতে পাবো না। এবার চলে আসবো আমার যে কোশ্চেনগুলো, অর্থাৎ আমি যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করবো ভেবেছিলাম, সেই কোশ্চেনগুলো
আজকে ভাবাটা নয়, একদম ভাবাও সারা, আর কোশ্চেনগুলো উত্তরটা নিয়ে আসাও সারা। তাই আমি বলবো যে এই প্রশ্নের উত্তরগুলো আমরা একটুখানি দেখে নেব, আর দেখে নেওয়ার আগেই কিন্তু আমরা এর থেকে একটা স্ক্রিনশট তুলে নেব। স্ক্রিনশট তুলে নিলেই কিন্তু আমাদের এইটা সম্পূর্ণটা পড়া হয়ে যাবে আর প্রশ্নগুলোর উত্তরটাও পেয়ে যাওয়া হবে। তা দেখো, আমি একটা একটা করে তোমাদের সামনে শেয়ার করব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়যাত্রা কবে শুরু হয়? 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর, অর্থাৎ বিশ্বযুদ্ধের জয়যাত্রা শুরু হলো। রাশিয়া, 2 নম্বর দেখো, রাশিয়া কত সালে পোল্যান্ড আক্রমণ করে? 1939 সালের 17 সেপ্টেম্বর। 3 নম্বর দেখো, জার্মানি কত সালে বেলজিয়াম আক্রমণ করে? 1940 সালের এপ্রিল মাসে। 4 নম্বর দেখো, জার্মানি কত সালে ইংল্যান্ড আক্রমণ করে? 1940 সালে 8ই আগস্ট। এই একটা। 5 নম্বর দেখো, বেনগাজির যুদ্ধ কবে ঘটেছিল? 1941 সালে ফেব্রুয়ারি মাসে বেনগাজির যুদ্ধ ঘটেছিল। 6 নম্বর দেখো যে মরুভূমির সিগাল নামে পরিচিত কে? অর্থাৎ জার্মান সেনাপতি রোমেল। আর 7 নম্বর দেখো, কত সালে জার্মানির সাথে রাশিয়ার অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হয়? এই প্রশ্নের উত্তরটা এই পাশে এখান থেকে আমরা শেয়ার করব। শেয়ার করার আগে আমি বলবো যে এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে। স্ক্রিনশট তুলে নিলে তোমাদের কিন্তু পড়তে সুবিধা হবে, তাই একটা স্ক্রিনশট তুলে নাও। হ্যাঁ, স্ক্রিনশট তোলা হয়ে গেছে। এবার দেখো, 1939 সালে 10 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। হিটলার কেন রাশিয়া আক্রমণ করেছিল? অর্থাৎ এইটা বইতে 222 পাতায় চলে যাব। এই 222 পাতায় গেলে কিন্তু এর উত্তরটা আমরা পেয়ে যাব। যে 222 নয়, সরি 122 পাতায় চলে যাব। হ্যাঁ, 122 পাতায় চলে যাব। 122 পাতায় গেলে আমরা এই উত্তরটা পেয়ে যাব। 122 তো, হ্যাঁ 122 পাতায় চলে যাব। 23, 24, 25, 122, এই যে 122 পাতা চলে যাব। 122 পাতায় গেলেই কিন্তু আমরা এই উত্তরটা পেয়ে যাব। হ্যাঁ, দেখো কি প্রশ্নটা হচ্ছে যে হিটলার কেন রাশিয়া আক্রমণ করেছিল? 122 পাতায়। হ্যাঁ, এই যে হিটলার কেন রাশিয়া আক্রমণ করেছিল, এই প্রশ্নের উত্তরটা এখান থেকে পড়বো যে হিটলার কেন রাশিয়া আক্রমণ হচ্ছে 122 পাতার উপরের দিকে। যাদের এই বইটা আছে তারা এই বই থেকে শেয়ার করে নেবে, আর যাদের নেই তারা কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তারপরে চলে যাব, আমরা একটা করে পাতা পড়বো। যে তারপরে প্রশ্নটা হচ্ছে যে কত সালে হিটলার রাশিয়া আক্রমণ করেছিল? 1941 সালে 22 জুন হিটলার রাশিয়া আক্রমণ করেছিল। তারপরে দেখো, ইঙ্গো রাশিয়া চুক্তি হয় কবে? 1941 সালে 12 জুলাই এটা স্বাক্ষরিত হয়। তারপর দেখো, টিকা লেখো লেনিনগ্রাদের লড়াই, বই পেজ হচ্ছে 123 পাতা। এটা কিন্তু 123 পাতাতে চলে যাব। লেনিনগ্রাদের, এই যে দেখো লেনিনগ্রাদের লড়াই, এখান থেকে কিন্তু আমরা পড়বো। এখান থেকে কিন্তু এই যে পোড়ামাটি নীতি, এটা আমরা পড়েছি। এটা তাও আমরা একটু যদি বলো যে পড়ে দিতে, যে আমরা একটু পড়ে দিলে ভালো হয়। হ্যাঁ, পড়ে দিলে ভালো হয়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাক্ষরিত রুশ জার্মান অনাক্রমণ চুক্তি 1939 অগ্রাহ্য করে জার্মান চ্যান্সেলর হিটলার 40 লক্ষ সেনা, 5500 বিমান ও 3300 ট্যাঙ্ক নিয়ে 1941 খ্রিস্টাব্দে 22 জুন রাশিয়া আক্রমণ করে বসে। এই বাহিনীর একটি অংশ রাশিয়ার উত্তরাংশ লেনিনগ্রাদের দিকে অগ্রসর হয়। প্রথম দিকে জার্মান বাহিনী যথেষ্ট সাফল্য পায়, লেনিনগ্রাদের অবরুদ্ধ হয়ে পড়েন এবং জার্মান সেনা মস্কোর কাছে চলে আসে। এই পরিস্থিতিতে রুশ লাল ফৌজ পোড়ামাটি নীতি গ্রহণ করে, শস্য ক্ষেত্র ও ঘরবাড়ি ধ্বংস করে পিছু হটতে থাকে এবং শীঘ্রই রাশিয়ার প্রচন্ড শীত ও খাদ্য রসদের অভাব পড়ে। তাহলে দেখো কি কায়দা করে চলে গেল। এই এবং লাল ফৌজের গেরিলা আক্রমণ, জার্মান বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতির পর জার্মান বাহিনী পিছু উঠতে থাকে এবং 1942 খ্রিস্টাব্দে যুদ্ধতে লেনিনগ্রাদ মুক্ত হয়। এটা কিন্তু এখান থেকে পড়ে নেবে। এবার চলে যাব তারপরের প্রশ্নতে, যে লেনিনগ্রাদ যুদ্ধ গেল। এবার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি কি, অর্থাৎ টিকা লেখো, ক্যাশ অ্যান্ড ক্যারি টিকা। এটাও কিন্তু 124 পাতায় চলে যাব। 124 পাতায় আমরা গেলে পরে কিন্তু এখান থেকে উত্তরটা পেয়ে যাব যে ক্যাশ অ্যান্ড ক্যারি। এই যে ক্যাশ অ্যান্ড ক্যারি, হ্যাঁ ক্যাশ অ্যান্ড ক্যারি, এই যে ক্যাশ অ্যান্ড ক্যারি এখান থেকে পড়বে এইটুকু পর্যন্ত। এটার মধ্যে থেকে উত্তরটা লুকিয়ে রয়েছে। ক্যাশ অ্যান্ড ক্যারি আমরা পড়েছি, এইটুকু এখান থেকে লিখলে কিন্তু ক্যাশ অ্যান্ড ক্যারির উত্তরটা পেয়ে যাওয়া হয়ে যাবে। এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নাও যাদের বই নেই। আচ্ছা, তারপর চলে যাব যে কত সালে কাদের হাতে ফ্রান্সের পতন হয়? 1940 সালে জার্মানির হাতে ফ্রান্সের পতন হয়। আচ্ছা, লিজ আইন কত সালে পাশ হয়? অর্থাৎ 1941 সালে মার্চ মাসে পাশ হয়। তার মানে দেখো, জাপান কত সালে পার্ল হারবার আক্রমণ করে? অর্থাৎ জাপান পার্ল হারবার আক্রমণ করে 1941 সালের 7ই আগস্ট। এটার একটা স্ক্রিনশট তুলে নেবে। স্ক্রিনশট তুলে নিলে কিন্তু সুন্দর উত্তরটা পাওয়া যাবে, তাহলে পড়তে সুবিধা হবে। তোমরা স্ক্রিনশট তুলে নাও। হ্যাঁ, চলে যাব পরের পাতাতে। এই পরের পাতাতে গিয়ে পরের পাতাতে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নিতে হবে। স্ক্রিনশট তুলে নিলে পড়তে সুবিধা হবে। হ্যাঁ, তুলে নাও। হ্যাঁ, এবার দেখো, এবার তুমি টিকা লেখো কি পার্ল হারবার, পেজ হচ্ছে 125 পাতায়। 125 পাতায় চলে যাব। এই যে পার্ল হারবার, এটা আমি পড়ে শুনিয়েছি।
কি ভয়ঙ্কর পরিণতি তোমরা একটু দেখবে যদি ভিডিওটা যদি দেখাই যায় টিভিতে বা ফোনে, নেট সার্চ করে যদি দেখে নিতে পারো যে পার্ল হারবার মানে একটা যেন মজাদার মতন লাগছে। কিন্তু যে ধ্বংসলীলাটা যা হয়েছিল, যে জাপান যে কিভাবে আমেরিকার এই নৌবহরকে ধ্বংস করেছিল, এটা কিন্তু গর্বের বিষয়। জাপানিরা গর্ব করে যে তারা কিভাবে অল্প সময়ের মধ্যে এটাকে ধ্বংস করে দিয়েছিল। এই উত্তরটা এখান থেকে লিখবে, তাহলে এই উত্তরটা পেয়ে যাবে। এবার চলে আসবো যে মুক্তি দিবস টিকা লেখো 19 পেজ হচ্ছে কত? মুক্তি দিবস পেজ হচ্ছে 125 পাতা। এইখানে দেখো মুক্তি দিবস আছে। এই যে মুক্তি দিবস এখান থেকে পড়বো, এই জায়গা থেকে এইটুকু পড়বো মুক্তি দিবস, এখান থেকে স্ক্রিনশট তুলে নাও, তাহলে পড়তে সুবিধা হবে। তারপরে দেখো আরো একটা কোশ্চেন রয়েছে যে কত সালে, এখানে একটা প্রশ্ন রয়েছে, কত সালে রুশ লাল ফৌজ বার্লিন বার্লিন দখল করে, অর্থাৎ 1945 সালের 10টা মে। তারপর দেখো 19 নম্বর কোশ্চেন, কত সালে আমেরিকা হিরোশিমা নাগাসাকিতে বোমাবর্ষণ করে? দেখো 1945 সালে 6ই আগস্ট হিরোশিমা এবং 9ই আগস্ট নাগাসাকিতে বোমাবর্ষণ করে। 20 নম্বর দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে কবে? অর্থাৎ 1945 সালের 10টা সেপ্টেম্বরের পরিসমাপ্তি ঘটে। 21 নম্বর দেখো হিটলারের শেষ পরিণতি কি হয়েছিল? দেখো এটা বই পেজ হচ্ছে কত? 126 পাতায়। দেখো হিটলারের এটা পড়েছি, তারপরে এটা আলোচনা করে নিই যে হিটলারের শেষ পরিণতি কি হয়েছিল। 126 পেজে চলে যাব। 126 পেজে চলে গিয়ে হিটলারের যে কি হয়েছিল নিজে, দেখো হিটলারের শেষ পরিণতি এখান থেকে তুলে নেব। এইটুকুর মধ্যে হিটলারের শেষ পরিণতি আছে, এটা তুলে নাও, তুলে নিলে পড়তে সুবিধা হবে। তারপরে চলে যাব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বিভিন্ন দেশের প্রভাব পড়েছিল তার সংক্ষেপে আলোচনা করা। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বিভিন্ন দেশে যে প্রভাব পড়েছিল সেই প্রভাবগুলো আলোচনা করো। বইয়ের হতে 127 পেজ থেকে 128 পেজে চলে যাব। এই যে 100 বইতে 127 পেজ থেকে 128 পেজে চলে যাব। এই যে 127 পেজে দেখো এখানে চলে যাব, চলে গিয়ে দেখতে পাবো যে 127 থেকে 28 পেজ, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব, এই যে প্রভাব পড়েছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোশ্চেনটা আরেকবার দেখে নিই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বিভিন্ন দেশের প্রভাবগুলি আলোচনা করো। কি কি প্রভাব পড়েছিল এইখান থেকে পড়বো। এটা পুরোটাই রয়েছে পার্ট পার্ট করে, এই নীতিগুলো সব প্রত্যেকটাই পড়বে। এবার প্রত্যেকটা আমি পড়েছি, কয়েকটা বাদ গেছে, তোমরা একটু পড়ে নেবে। এইটা কিন্তু এই পাতা থেকে পড়বে, আমি স্ক্রিনশট তুলে নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এখান থেকে এইটুকু, আর এই পাতাটা পুরোটা স্ক্রিনশট তুলে নেবে, আমি ধরছি সুন্দর করে। এইটুকু, আর ঠিক পরের পাতাতে কিছুটা পার্ট আছে, এইটাও কিন্তু এর মধ্যে থেকে শেয়ার করে নেবে। এখানে কিন্তু এইটুকু আছে, এই যে এইটুকু, এইটুকুর মধ্যে হবে। এবার চলে যাব তার পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্নটা হচ্ছে যে পরের প্রশ্ন দেখো টিকা লেখো ট্রুম্যান নীতি কি? অর্থাৎ 127 পেজ, 127 পেজে ট্রুম্যান নীতি। আচ্ছা ট্রুম্যান নীতি 127 পেজ, 26 27 পেজে ট্রুম্যান নীতি, 27 পেজে 127 পেজ। টিকা লেখো না, তার আগে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের না, তার আগে টিকা লেখো ট্রুম্যান নীতি কি? 127 পাতা, 127 পাতায় চলে যাবো, এখানে 28 পাতায় চলে এসেছে, এই জন্য খুঁজে পাচ্ছি না। যাক এই যে ট্রুম্যান নীতি পেয়ে গেছি। এই যে 127 পেজে ট্রুম্যান নীতি কি, এইটুকু লিখবে, এইটুকু লিখলেই কিন্তু ট্রুম্যান নীতির প্রশ্নটা হয়ে যাবে। তারপরে চলে যাব আমরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধাস্ত্রের কৌশলগত পরিবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা দাও, অর্থাৎ 128 পাতা। এই 128 পাতায় চলে যাব, 128 পাতায় চলে যাব। এই যে এই বই থেকে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাস্ত্রের কৌশলগত পরিবর্তন, অর্থাৎ অস্ত্র থাকলেই হবে না, অস্ত্রগুলিকে সঠিকভাবে যদি বোঝানো না যায়, অর্থাৎ গোছানো না যায় বা ঠিকঠাক স্থানে যদি না পাঠানো হয় বা এবং নীতিগুলো যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু বিশ্বযুদ্ধে কেন, কোনো যুদ্ধেই, সাধারণ যুদ্ধ কেন, বিশ্বযুদ্ধ তো হবেই না, সাধারণ যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না। তার জন্য এইখান থেকে এইটুকু কিন্তু তোমরা সুন্দর করে এখান থেকে লিখে নেবে বা পড়ে নেবে, এবার স্ক্রিনশট তুলে নেবে, তাহলে উত্তরটা পেয়ে যাবে। এবার চলে যাব যে টিকা লেখো হিরোশিমা দিবস, অর্থাৎ বই 129 পেজ, 129 পেজ চলে গেলাম, 129 পেজ। এই যে হিরোশিমা নাগাসাকি দিবস, এটা কিন্তু আমি পড়েছি, এটা কিন্তু ভালো করে হিরোশিমা দিবস কেন পালন করা হয় এটা কিন্তু এখান থেকে লিখে নেবে। আচ্ছা হিরোশিমা দিবস গেল। এবার দেখো হচ্ছে লিটিল বয় ও ফ্যাটম্যান কি? লিটিল বয় হলো ও ফ্যাটম্যান হলো দুটি হলো বিধ্বংসী পারমাণবিক বোমা, যা দিয়ে পৃথিবীকে নিমেষের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করতে পারা যায়, বা যা এই নিমেষের মধ্যে পৃথিবীকে টুকরো টুকরো করে ধ্বংসরূপে অর্থাৎ ধূলিসাৎ করে দিতে পারে। এটাই কিন্তু সেই লিটিল বয় এবং ফ্যাটম্যান দুটি পারমাণবিক বোমা। আচ্ছা 31 নম্বর কোশ্চেন, কাজিকামি কি? কাজিকামি এক ধরনের আত্মঘাতী বিমান, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এটা তো ইম্পর্টেন্ট আছেই।
আর টিকাগুলোতে এগুলো সবই পড়বে। 32 নম্বর দেখো টিকা লেখক কাজিকামা, বই 129 পেজ। চলে যায় আবার 129 পেজে। কাজিকামা কি? কাজিকামা এই দেখো কাজিকামা হলো এইটুকু। দেখ কাজিকামা কি? এই কাজিকামা হলো এক ধরনের আত্মঘাতী বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান মিত্রশক্তি নৌবাহিনী ধ্বংসের জন্য এই বিমান ব্যবহার করত। ক্ষুদ্র এই বিমানগুলি মূলত বিস্ফোরকবাহী ছিল। আর জাপানি শব্দ কাজিকামি কথার অর্থ হলো দৈব বাতাস। এই বিমানগুলি দিয়ে জাপান মিত্রশক্তির বহু ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছিল। এবার দেখো যে শেষ পর্যন্ত জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে আমেরিকাবাসী, আমেরিকার বিমান বাহিনী এই আণবিক বোমা বর্ষণ করলে জাপানের প্রভূত ক্ষতি হয় এবং জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এটা কিন্তু আমরা কাজিকামি পেয়ে গেছি। এবার চলে যাব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর ধরে চলেছিল। দেখো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল মোট 1939 থেকে 45 সাল পর্যন্ত, এই 7টা বছর ধরে। দেখো একদিন যুদ্ধ হলে কত কি ক্ষতি হয়। এই 7টা বছর ধরে সারা বিশ্বব্যাপী মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। তারা ভয়ে আতঙ্কে শেষ না না বুঝি আমাদের গোটা বিশ্বটা এইবারে যুদ্ধেই শেষ হয়ে যায়। তো যাই হোক, দুটো শহর ধ্বংস হয়েছিল, বেশ কিছু মানুষ মারা গেছিল। বেশ কিছু মানে কয়েক বিলিয়ন, মিলিয়ন, কয়েক বিলিয়ন নয়, কয়েক মিলিয়ন মানুষ মারা গেছিল। এবার সেই সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর পরিণতি যদি না আসে, এটা আমরা এখনো চাই, সবাই চাইছে। দেখো এটা স্ক্রিনশট তুলে নিয়েছে। এবার এখান থেকে কোশ্চেনটা শেয়ার করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছোট মানে মোট কত মানুষের মৃত্যু হয়? দেখো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখো 57 বিলিয়ন, আমি বলেছি যে কয়েক বিলিয়ন নয়, কয়েক মিলিয়ন। দেখো এই 57 বিলিয়ন মানুষ, তাহলে দেখো এটা 57 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এই 57 লক্ষ মানুষ মারা যায়। এবার আসবো 35 নম্বর কোশ্চেন। টিকা লেখো জাতীয়তাবাদ, বই পেজ 131 পাতায়। চলে যাব 131 পাতায়, 39 থেকে চলে যাব এবার আমরা 131 পাতায় চলে যাবে গিয়ে আমরা কিন্তু এটা পেয়ে যাবো 131 পাতা, 31 পাতা। 31 পাতার প্রশ্নটা হচ্ছে যে টিকা লেখো জাতীয়তাবাদ। এই যে জাতীয়তাবাদ এইটুকু লিখবো। যে জাতীয়তাবাদটা কি? দেখো জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি প্রভৃতি এক বা একাধিক কারণে যখন কোনো জনগোষ্ঠীর মনে গভীর একাত্মবোধ জেগে ওঠে এবং একাত্মবোধের ফলে যখন সেই জনগোষ্ঠীর মানুষ সুখ দুঃখ ন্যায় অন্যায়ের সময় অংশীদারি বলে নিজেকে মনে করে, তখন সেই জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তাবাদের সৃষ্টি হয়। এই জাতীয়তাবাদের সঙ্গে দেশপ্রেম যুক্ত হয়ে এবং রাষ্ট্রনৈতিক আদর্শ গড়ে তোলে, তাকেই বলবো জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের কোনো জাতিকে বা তার পৃথক সত্তা সম্পর্কে সচেতন করে তোলা এবং জাতীয়তাবাদ উদ্বুদ্ধ কোনো গোষ্ঠী নিজের প্রতি দেশ, সংস্কৃতি, ভাষা, সাহিত্য প্রভৃতির প্রতি তার গভীর মমতা ও ভালোবাসার টান অনুভব করে। ঊনবিংশ শতকে এই আধুনিক শিক্ষায় শিক্ষিত ভারতীয়দের মনে এই জাতীয়তাবাদের সৃষ্টি হয়, ফলে তারা নিজেদের দেশ ও জাতির প্রতি ভালোবাসার তাগিদ অনুভব করে এবং ব্রিটিশ শাসনমুক্ত পৃথক স্বাধীন রাষ্ট্রের দাবি জানায়। তার আগে কিন্তু হয়নি। 1939 থেকে 45 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি ঘটলো। বিশ্ববাসী তাকিয়ে থাকলো এবং দেখলো তার ক্ষয়ক্ষতির পরিমাণ। ভারতবর্ষ তার থেকে এই জাতীয়তাবাদী অংশগ্রহণ নীতি পালন করে ইংরেজকে আমাদের দেশ থেকে 1947 সালে 15ই আগস্ট তাড়িয়েই ছাড়লো। আর সেটা কিন্তু খুব সহজে আসেনি, সেটা কিন্তু অনেক ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে এসছে। তারপর দেখো 36 নম্বর রড ইয়ার্ড ক্যাপলিন কে, একজন ইংরেজ কবি। আর 37 নম্বর কোশ্চেন দেখো আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালন করা হয়? অর্থাৎ এই 21 সেপ্টেম্বর প্রত্যেক বছর এটা পালন করা হয়। 38 নম্বর কোশ্চেন দেখো, 38 নম্বর কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপান কতগুলি গুরুত্বপূর্ণ শহর ধ্বংস হয়েছিল? দেখো এই 60টি শহর সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। তাহলে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানে যে ভয়ঙ্কর পরিণতি ঘটেছিল, এই ভয়ঙ্কর পরিণতি ঘটার পিছনে কিন্তু কি রয়েছে? এই আমেরিকা রয়েছে। আমেরিকা তার নিজের ক্ষমতাকে বিশ্বের দরবারে জাহির করার লক্ষ্যেই কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি অর্থাৎ ঘটায় কোন দিক দিয়ে? অর্থাৎ আমেরিকার বোমা ফেলে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে। এই 6ই আগস্ট 9ই আগস্ট বোমা ফেলে তারা নিজেদের ক্ষমতাকে বিশ্বের দরবারে দেখালো যে আমরা অনেক বড় শক্তিধর রাষ্ট্র। কিন্তু তারা একবার ভাবলো না যে এই পারমাণবিক বোমা অর্থাৎ লিটল বয় ফ্যাটম্যান ফেলার ফলে
কি ভয়ঙ্কর পরিণতি টানা সেই স্থানের হবে সেটা সম্পর্কে তাদের কোনো ধারণাই জন্মালো না। তাই দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের কত ক্ষতি হয়েছিল, 60টির বেশি শহর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছিল। আর এখন যেখানে এই জাপানের হিরোশিমা নাগাসাকি শহরে এখনও দেখো সেই ধ্বংসলীলার এফেক্ট, অর্থাৎ সেই পারমাণবিক রিয়াকশান কিন্তু থেকেই গেছে। সেখানে দেখো আমাদের এখানে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে সুজলা সুফলা রাজ্য, এই রাজ্যে বীজ পুতলে কি সুন্দর গাছ হয়, শস্য শ্যামলায় ভরে যায়, কিন্তু জাপানে সেটা কোনো মতেই সম্ভব হয় না। কারণ কি? কারণ সেই জাপানের মাটিতে বীজের অঙ্কুরোদ্গম ঘটে না। তাহলে সেই মাটি এতটাই বিষাক্ত যে এখনো কিন্তু সেই মাটিতে বীজের অঙ্কুরোদ্গম ঘটে না। আর সেখানে যত শিশু জন্মায় তারা সবাই বিকলাঙ্গ, অর্থাৎ কারো চোখ একটা, কারো পা শুরু, কারো দুটো পাই নেই, কারো হাত একটা, হাতের আঙুলগুলো নেই, বা কোনো আঙুল একটু অন্য ধরনের, এই মুখটা বিকৃতি আকৃতি, অর্থাৎ এই যে পারমাণবিক রিয়াকশনের ফলে এগুলো কিন্তু হয়ে আসছে। কিন্তু এই একটা প্রতিশ্রুতি যে এই জাপানে যতদিন পর্যন্ত এই মানে পারমাণবিক রিয়াকশন থাকবে ততদিন পর্যন্ত আমেরিকাকে তার ক্ষতিপূরণ দিয়েই যেতে হবে। তবে দেখো গলা কেটে নিয়ে তার হাত চার, মানে জাপানকে কি করা হলো, হাত পা সব কেটে দেওয়া হলো, ধরটাকে রেখে দিয়েছে, সেই রেখে তাকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখার মতন এর তো কোনো দরকার নেই। তাই জাপান একটা শক্তিধর রাষ্ট্র, তারা কিন্তু নিজেরাও কিন্তু তাদের রাজ্যকে, তাদের দেশকে পরিবর্তন এনেছে বিভিন্ন দিক থেকে। জাপান কিন্তু এখন পারদর্শী, যুদ্ধ কেন শিল্পের সমস্ত কিন্তু জাপান পারদর্শী। তাই আশা রাখবো যে জাপান আরও ভালো জায়গা করে নিক বিশ্বে। তো জাপান দেখো 1939 সালে, হ্যাঁ সালে মানে মানে জাপান কত সালে পার্ল হারবার মার্কিন নৌঘাঁটি ধ্বংস করে, এবং 1941 সালের ডিসেম্বর মাসে পার্ল হারবার ধ্বংস করে। আর এই 40 নম্বর দেখো, এই একটাই কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, আর একটাই মাত্র কোশ্চেন শেয়ার করবো, পোড়ামাটি নীতি কাদের গৃহীত নীতি? দেখো রুশ লাল ফৌজে কর্তৃক গৃহীত নীতি ওই পোড়ামাটি নীতি। তাহলে আমরা আজকে কিন্তু এই দ্বিতীয় ভিডিওর মধ্যে দিয়ে, অর্থাৎ দ্বিতীয় পার্টের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার পরের ঘটনাটা সম্পূর্ণটাই তোমাদের সামনে শেয়ার করলাম। এবং এখান থেকে যত কোশ্চেন আসবে এই 40টা কোশ্চেনের মধ্যে থেকেই আসবে, তোমরা মিলিয়ে নেবে। আর এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরাও কিন্তু এই কোশ্চেনগুলোর উত্তরটা পেয়ে যাবে। আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হব, আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর এই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেলে তোমরাও উপকৃত হবে আর আমিও উৎসাহ পাবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।